আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবার আমন্ত্রণ বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, শেয়ার বাজারে এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। সেখানে রয়েছেন মাহবুব রহমান। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে। দেখা যাচ্ছে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত ডিএসির প্রধান ইন্ডেক্সটি এই মুহূর্তে 35 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে 5458 পয়েন্ট অবস্থান করছে এবং 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে 17 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, 2109 পয়েন্ট অবস্থান করছে। লেনদেন ছাড়িয়েছে এখনো পর্যন্ত প্রায় 550 কোটি টাকা। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে এই মুহূর্তে, তাদের মধ্যে 186টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, অন্যদিকে 96টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন হচ্ছে। দিনের এই মুহূর্তে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে বেক্সিমকো রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে রয়েছে লাফার্জ সিম বাংলাদেশ, ব্যাট বিসি তৃতীয় এবং ফেডারেল ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে। এদিকে টপ গেইনারের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে অ্যাসোসিয়েটেড অক্সিজেন রয়েছে দিনের শুরু থেকে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে, প্রাইম ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে। এদিকে টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে ফারিস্ট ফাইন্যান্স রয়েছে 8.33% দর হারিয়েছে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সিএনএ টেক্সটাইল রয়েছে, মিথুন নিটিং, জিল বাংলা ইন্ডাস্ট্রি এবং মেঘনা প্যাট ইন্ডাস্ট্রি। এদিকে সেক্টরে জুমরে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে, প্রায় 38% লেনদেন হচ্ছে, মোট লেনদেনের প্রায় 38% লেনদেন হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে। এছাড়া দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে 42টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে 3টি প্রতিষ্ঠান মাত্র দর হারিয়ে লেনদেন হচ্ছে। এছাড়া দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে মিউচুয়াল ফান্ড সেক্টরে 28টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, ফিনান্সিয়াল সেক্টরে 15টি প্রতিষ্ঠান এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে 11টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জানলাম দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুব্রা গ্রুপের স্ট্র্যাটেজিক বিজনেস কনসালটেন্ট নাজমুল হোসেন সিদ্দিকী, এফসিএ। জনাব নাজমুল হোসেন, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আসসালামু আলাইকুম। শুরুতে একটু জানতে চাইবো যে করোনার যে সেকেন্ড ওয়েভ আমরা দেখতে পাচ্ছি, সেই অবস্থায় আসলে সার্বিক ব্যবসা বাণিজ্য, সার্বিক অর্থনীতিতে আসলে চ্যালেঞ্জগুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এই করোনা প্রায় আমাদের দেশে 1 বছরের বেশি, পৃথিবী জুড়ে প্রায় 1.5 থেকে 2 বছর ধরে আমরা করোনার প্রকোপ দেখে আসতেছি। কোনো সময় খুব সিভিয়ার হচ্ছে, কোনো সময় একটু হালকা হচ্ছে, আমরা বিভিন্ন ওয়েভের নাম দিচ্ছি। তো এই গত প্রায় 1.5 থেকে 2 বছরের মধ্যে বিভিন্নভাবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের আঘাত আসছে। প্রথমত দেখা যাচ্ছে যে রেভিনিউ রিডিউস হচ্ছে, রেভিনিউ নেমে আসতেছে। আবার কোন প্রতিষ্ঠান বলতেছে টেম্পোরারিলি শাটডাউন হচ্ছে, কোন প্রতিষ্ঠান বলতেছে যে পার্মানেন্টলি শাটডাউন অথবা ম্যান পাওয়ার রিডাকশন হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে। আমরা কিছু আর্টিকেলে দেখতে পারি কিছু অর্গানাইজেশন তারা এই সুযোগে রাইভালরিতে জেতার জন্য, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তাদের কাস্টমার সার্ভিস, প্রোডাক্ট স্মুথ করার জন্য, প্রোডাক্ট সাপ্লাই স্মুথ করার জন্য 2 গুণ হারে 3 গুণ হারে এমপ্লয়ি রিক্রুট করতেছে। এমনকি কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে ওদের এমপ্লয়ি প্রোটেকশনের জন্য ইন হাউস ডক্টর, নিউট্রিশনিস্ট রিক্রুট করতেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো যে মোকাবেলা করতে হবে, সেক্ষেত্রে আসলে প্রতিষ্ঠানগুলো আসলে কি পদক্ষেপ আসলে নিতে পারে? আচ্ছা, প্রতিষ্ঠান নিজেরা তো এই ধরনের ডিজাস্টার ম্যানেজ করতে পারবে না, এগুলো ন্যাচারাল ডিজাস্টার। তবে সময় মতো যদি কোনো ধরনের এইসব যে ক্রাইসিসটা যদি তার প্রেডিক্ট করতে পারে, এর সিভিয়ারিটি কতটুকু হইতে পারে অ্যাসেস করতে পারে এবং সঠিক সময়ে সঠিক কৌশল হাতে নিতে পারে, তাহলে তারা রিস্ক মিটিগেট করতে পারে। এবং সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের থিওরি আছে, বিভিন্ন ধরনের এইসব ডিজাস্টার ম্যানেজমেন্ট থিওরি আছে।
তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আছে। এই কৌশলগুলো অবলম্বন করতে পারলে দেখা যাবে না এরা এই সিনারিটা ওভারকাম করতে পারবে। এমনকি এইসব ক্ষেত্রে কি হয়, অনেক অনেক ক্ষেত্রে পিছনে যারা আছে রাইভালরিতে তারা অনেক সময় ফ্রন্টে চলে আসতে পারে, মার্কেট রিড দিতে পারে। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে যেটা করতে পারে, কয়েকটা স্টেপ নিতে পারে। যারা যা নিচ্ছে, আমরা ইদানিং বিদেশি আর্টিকেল গুলোতে দেখতে পাচ্ছি যে বাইরে বা ভালো ভালো অর্গানাইজেশন গুলো যেসব স্টেপ নিচ্ছে, সাপোজ ওয়ার্কফোর্স প্রোটেকশন দিচ্ছে, ইউজ অফ টেকনোলজি ফর প্রিভেনশন। টেকনোলজির মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে এই যে ডিজাস্টারটা আসছে সেটাকে ফেস করতে পারতেছে, বিভিন্নভাবে টেকনোলজি অ্যাপ্লাই করতেছে, ইনফরমেশন সিস্টেমের অ্যাপ্লিকেশন আসতেছে, সাপ্লাই চেইন স্টেবিলাইজ করতেছে ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে। কাস্টমার এঙ্গেজমেন্ট এবং কাস্টমারের প্রোটেকশনের প্রতি জোর দিচ্ছে, এক্সট্রা কেয়ার নিচ্ছে। তারপর ফিনান্সিয়াল স্ট্রেস টেস্টিং হচ্ছে, সময় সময় তার ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কি হতে পারে, ওয়ার্কিং ক্যাপিটালে কি ধরনের থ্রেট আসতে পারে তার উপরে চলছে। আরেকটা ইম্পর্টেন্ট দিকে তারা নজর দিচ্ছে, সেটা হচ্ছে নার্ভ সেন্টার ইন্টিগ্রেশন। নার্ভ সেন্টার ইন্টিগ্রেশন বলতে কি, লিডারশিপ অ্যালাইনমেন্ট। এইসব ক্ষেত্রে কি হয়, একটা অর্গানাইজেশন হয়তোবা তার যে ধরনের হায়ারার্কি নিয়ে চলে আসতেছিল, একজন সিওর কমান্ডে চলতেছে, হ্যাঁ, চেইন অফ কমান্ডটা এইসব ক্ষেত্রে কিছুটা চেঞ্জ করতে হয়, ভেঙে দিতে হয়। বিকজ এগুলো ডিজাস্টারের সময় ডিজাস্টার ম্যানেজ করতে গেলে এই ধরনের নার্ভ সেন্টার ইন্টিগ্রেশন দরকার হয়, লিডারশিপ অ্যালাইনমেন্টের প্রয়োজন হয়। তো যে ধরনের অর্গানাইজেশন এইসব স্ট্র্যাটেজি হাতে নিচ্ছে এবং সময় উপযোগী স্ট্র্যাটেজি হাতে নিচ্ছে, তারা কিন্তু এখনো ভালো বিজনেস করতেছে। এবং চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাইজেশন এবং সেই সাথে আইসিটি গুরুত্ব তো আসলে অনেকখানি বেশি। অফকোর্স ডিজিটাইজেশন যে আমরা যদি একটা অ্যাক্টিভিটিস ধরে আমরা দেখি, যে একটা অ্যাক্টিভিটিস যদি অ্যানালাইসিস করি, সাপোজ সাপ্লাই চেইন যেহেতু অনেক ক্ষেত্রে র ম্যাটেরিয়ালের প্রোডাকশন বন্ধ, একটা অর্গানাইজেশনের ফিনিশ প্রোডাক্ট আরেকটা অর্গানাইজেশনের র ম্যাটেরিয়াল হতে পারে। তো ফিনিশ প্রোডাক্ট যার প্রোডাকশন বন্ধ, আরেকজনের র ম্যাটেরিয়াল সাপ্লাই বন্ধ। তো এই ধরনের ক্ষেত্রে বিভিন্নভাবে যদি ফুল প্লাস বিজনেসের ইলেকট্রনিক বিজনেস যদি অ্যাপ্লাই করতে পারে, সাপোজ সাপ্লায়ারের সাথে স্মুথ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে পারে একটা ভালো ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে, এবং কাস্টমারের সাথে যদি সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ই-কমার্স প্রপারলি যদি অ্যাপ্লাই করতে পারে, এবং ইন হাউস এমপ্লয়ীদের মধ্যে এখন যেহেতু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, অনেক সময় হোম অফিস মেনটেন করতে হবে, সেই ক্ষেত্রে সাপোজ নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলে, কেএমএস বলে একটা সলিউশন আছে, যেটা হচ্ছে এমপ্লয়িরা কোলাবোরেট করতে পারে, ইআরপির একটা পার্ট হিসেবে নিয়ে আসতে পারে। ইআরপির মাধ্যমে ইন হাউস ইনভেন্টরি, এইচআর সিস্টেম, আদার ফাংশনাল সিস্টেম, অ্যাকাউন্টিং, ফিনান্স ইন্টিগ্রেট করতে পারে। ইভেন ডিলারশিপ বিজনেস যাদের আছে, যাদের বিজনেস হয় ডিলারদের সাথে, সাপোজ কনজিউমার প্রোডাক্ট, তারা সেলস ফোর্স অটোমেশন করতে পারে। সেলস ফোর্স অটোমেশন এখন খুবই গুরুত্বপূর্ণ। সেলস ফোর্স অটোমেশনের মাধ্যমে কিন্তু আপনি পুরা মানে ওয়ার্ল্ড ওয়াইড আপনার নেটওয়ার্ক চালায় যেতে পারবেন। তাতে খুব একটা সোশ্যাল যে একসাথে যে ফিজিক্যাল কন্ট্যাক্ট করতে হয় তা কিন্তু না। সেলস ফোর্স অটোমেশনের মাধ্যমে ফিজিক্যাল কন্ট্যাক্ট অনেকটাই মিনিমাইজ হয়ে যায়। ইভেন ইচ্ছে করলে আপনার কনজিউমার, তার আপনার যে ডিলার বা হোলসেলার নিজে থেকেই অটোমেটেড অর্ডার প্লেস করতে পারে। সেই ক্ষেত্রে ফিজিক্যাল কন্ট্যাক্ট কমে যাবে, সোশ্যাল ডিস্টেন্স বাড়বে। তো এইভাবে ডিজিটাইজেশনের মাধ্যমেই এই মুহূর্তের যে ডিজাস্টার, এটা মোকাবেলা করা খুবই সহজ। অ্যাটলিস্ট 75% ডিজাস্টার মোকাবেলা করতে পারবে বলে আমাদের বিশ্বাস। আমরাও সেটার প্রত্যাশা করছি। আমরা আরো অনেক কথাই শুনবো আপনার কাছ থেকে সার্বিক ব্যবসা বাণিজ্য, তথ্য প্রযুক্তি খাত নিয়ে। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। ধন্যবাদ দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরই, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে সুব্রা গ্রুপের সৌজন্যে সার্বিক ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছিলাম সুব্রা গ্রুপের স্ট্র্যাটেজিক বিজনেস কনসালটেন্ট নাজমুল হোসেন সিদ্দিকী এফসি এর সঙ্গে। জনাব নাজমুল হোসেন সিদ্দিকী, আমরা বিরতির আগে এই করোনা আসলে যে চ্যালেঞ্জগুলো সেগুলো নিয়ে জানছিলাম, এবং সেক্ষেত্রে আসলে ডিজিটাইজেশন এবং আইসিটি গুরুত্ব নিয়ে জানছিলাম। তো এবার একটু জানতে চাচ্ছি যে এই প্যান্ডামিকে কিন্তু অনেক ই কমার্স সাইট গড়ে উঠেছে নতুন করে অনেক। তো সেক্ষেত্রে আসলে যুগোপযোগী ই কমার্স সাইট আসলে কিভাবে আসলে গড়ে তোলা যায়, কি সেটা গড়ে তুলতে কি পদক্ষেপ নেওয়া উচিত? ধন্যবাদ। হ্যাঁ, ইদানিং লকডাউন হওয়ার পর থেকে
প্রায় বছর খানেক ধরে। আগেও কিন্তু আমাদের দেশে যে ই কমার্স খুব খারাপ ছিল তা না, ই কমার্সের ভালোই ইয়ে ছিল, ব্যবসা ছিল। এবং অনেকে ই কমার্স তো ফেসবুক পেজে এফ কমার্স হিসেবে চলছে। হুম। তো ইদানিং এই লকডাউনের পরে এটা বেশ ভালো আগায় আসছে। এখন আগে আসছে বলতে কি, যে মার্কেটে ই কমার্সের বিজনেসম্যানরা নামছে এবং কাস্টমাররাও বাধ্য হয়ে ই কমার্সে কেনাকাটা করতেছে, অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে করতেছে, বিকজ এখন বের হওয়ার উপায় নাই। কিন্তু প্রপারলি একটা ই কমার্স যদি সাকসেসফুল হইতে হয়, তাহলে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হয়। একটা ই কমার্স সাইটে কিছু এসেনশিয়াল এলিমেন্টস দরকার হয়। এসেনশিয়াল এলিমেন্টস এর মধ্যে সাপোজ তার অ্যাক্সেস কন্ট্রোল থাকতে হবে, একজন কাস্টমার তার লগ ইন করে ঢুকতে হবে, অ্যাক্সেস কন্ট্রোল থাকতে হবে, সিকিউরিটি থাকতে হবে, তার যে ক্রেডিট কার্ড, তারপরে পেমেন্ট ইনফরমেশন দিচ্ছে, সিকিউরিটি থাকতে হবে, প্রোফাইলিং থাকতে হবে, পার্সোনালাইজেশনের অপশন থাকতে হবে। পার্সোনালাইজেশন অপশনটা খুবই ইম্পর্টেন্ট। একজন ফিজিক্যাল সেলসম্যানের যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেলসম্যানের যে সেন্স আছে, সেই সেন্সটাই কাজে লাগতে পারে পার্সোনালাইজেশনের মাধ্যমে। সার্চ ম্যানেজমেন্ট থাকতে হবে, ই কমার্স সাইটে ভালো সার্চ ম্যানেজমেন্ট থাকতে হবে, যেন কাস্টমাররা সার্চ করলে ইজিলি কন্টেন্ট খুঁজে পায়, প্রোডাক্ট খুঁজে পায়। কন্টেন্ট ম্যানেজমেন্ট ভালো হতে হয়, ক্যাটালগ ম্যানেজমেন্ট থাকতে হবে, পেমেন্ট সিস্টেম থাকতে হবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার হচ্ছে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট। অর্থাৎ একটা অর্ডার প্লেস হওয়া থেকে শুরু করে অর্ডার ডেলিভারি পর্যন্ত ফুল ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট থাকতে হবে। দেন কোলাবোরেশন থাকতে পারে, কোলাবোরেশন এলিমেন্টসটাও খুব ইম্পর্টেন্ট, ভালো থাকলে ভালো হয়। দেন ইভেন্ট ম্যানেজমেন্ট, টাইম টু টাইম বিভিন্ন ইভেন্ট হবে, ইভেন্ট ম্যানেজ হবে, মার্কেটিং এ কাজে আসবে, সিআরএম এর ইনফরমেশন থাকবে। আরো একটা ব্যাপার কি, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। ই কমার্সের কিছু ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর আছে, যারা এই মুহূর্তে এই ব্যবসাতে নামলো তাদের কিছু জিনিস খেয়াল করতে হবে, যে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরটা কিভাবে পাওয়া যাবে। হয়তোবা এই মুহূর্তে অনেকে মার্কেট পেয়ে গেছে, খুব একটা গোছানো না হলেও মার্কেট পেয়ে গেছে, কারণ এই মুহূর্তে মানুষ লকডাউনের পরে অনলাইনে কাস্টমার হয়ে গেছে, কিনতেছে। কিন্তু আলটিমেটলি সেই ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস বলে কিছু জিনিস আছে, সেগুলো খেয়াল রাখতে হবে। ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরের মধ্যে প্রথম হচ্ছে সিলেকশন এন্ড ভ্যালু। প্রোডাক্ট কি দিয়ে আমি ব্যবসা করবো, তার ভ্যালু কি, তার পারফরমেন্স কি হবে, পারফরমেন্স এন্ড সার্ভিস, লুক এন্ড ফিল, ভেরি ইম্পর্টেন্ট। আমরা ই কমার্স সাইটে যা দেখবো তাই যেন ফিল করতে পারি, এবং অরিজিনালি আমি যেন সাপ্লাই পাই সেম প্রোডাক্টটাই। এটাতে আমাদের অনেক ঘাটতি রয়ে গেছে। সো ইমেজে অনেক কাজ করতে হয়। অ্যাডভার্টাইজিং এন্ড ইনসেনটিভ, অনলাইন অ্যাডভার্টাইজিং হতে পারে, এটা যে অফলাইন অ্যাডভার্টাইজিং তা না, ইনসেনটিভ দিতে হবে, পার্সোনাল অ্যাটেনশন দিতে হবে কাস্টমারের প্রতি, কমিউনিটি রিলেশনশিপ গ্রো করতে হবে, সিকিউরিটি এন্ড রিলায়েবিলিটি দিয়ে ট্রাস্ট অর্জন করতে হবে। এইভাবে অনেকগুলো ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরস এর দিকে নজর দিতে হবে, তাহলে ই কমার্স বিজনেস করে একজন সাকসেসফুল হতে পারবে। অবশ্যই। আমি একটু জানতে চাইবো যে আইটি গভর্নেন্সের যে গুরুত্ব সেটি নিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে। যেভাবে আমরা ই বিজনেস এর প্রতি এখন ঢুকে পড়লাম, আসলে এটা সময়ের দাবি ছিল, আর এখন এই প্যান্ডামিকে সেটা আরো আগায় নিল। আমরা পুরোপুরি ই বিজনেসে এখন চলে যাচ্ছি। ই বিজনেস মিন্স আমার একটা অর্গানাইজেশনের ভাইটাল সবগুলা ফাংশনাল এরিয়া ইলেকট্রনিক্যালি কন্ট্রোল হবে, অটোমেটেড হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সব ডকুমেন্ট গুলো কি হচ্ছে, ইলেকট্রনিক হয়ে যাচ্ছে, আমাদের ইনফরমেশন গুলো ইলেকট্রনিক হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে গভর্নেন্স খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এই গভর্নেন্স দিয়েই তার প্রপার ইউটিলাইজেশন হবে, মিস ইউজ গার্ড দিবে, চেক দিবে, মিস ইউজ হবে না, ইনফরমেশন লিকেজ হবে না। সো আইটি গভর্নেন্স খুব ইম্পর্টেন্ট, এবং আইটি গভর্নেন্স আসলে একটা বিশাল জিনিস। এখানে কমিটি থাকবে, গভর্নিং বডি থাকবে, গভর্নিং কমিটি থাকবে, এখানে পলিসি প্রসিডিউর থাকবে, কিভাবে কি মেনটেন করা হবে, সিকিউরিটি পলিসি কি থাকবে, সো অন। সো আমরা যত বেশি আইটি তে ইনফরমেশন সিস্টেমের দিকে যত বেশি আমরা ডিপেন্ডেন্ট হব, আমাদের আইটি গভর্নেন্স তত বেশি স্ট্রঙ্গার করতে হবে উইদিন দ্য অর্গানাইজেশন। আমরা সেটার প্রত্যাশা করছি, আমরা প্রত্যাশা করি যে আইটি গভর্নেন্স নিশ্চিত হবে। তো আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, সুব্রা গ্রুপের সৌজন্যে এতক্ষণ সার্বিক ব্যবসা বাণিজ্য তথ্য প্রযুক্তি খাত নিয়ে কথা বলছিলাম সুব্রা গ্রুপের স্ট্র্যাটেজিক বিজনেস কনসালটেন্ট নাজমুল হোসেন সিদ্দিকী FCA। দর্শক, আবার নিচ্ছি বিরতি, বেলা 2টা 30 মিনিট আবার ফিরে আসবো কি বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।